বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মহাকরণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর ভাগবত কিষাণ রাও কারাদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর ভাগবত কিষাণ রাও কারাদ মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। মহাকরণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে বিস্তৃত আলোচনা করেন। রাজ্যের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলা হয় বলে জানা যায়। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক এবং সমাজের সকল অংশের উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা হয় সৌজন্যমূলক সাক্ষাতে। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি উত্তরপ্রদেশের বারাণসী, যেটা ওনার নির্বাচন ক্ষেত্র, সেখান থেকে 130 কোটি ভারতবাসীর জন্য হেলথের এক ঐতিহাসিক স্কিম লঞ্চ করেছেন। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন। और তাতে 64,000 কোটি টাকা পুরো ভারতবর্ষে হেলথ ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করা হবে। এবং তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য 56.91 crore মানে প্রায় 57 কোটি টাকা ত্রিপুরা হেলথ সেক্টরেও বিনিয়োগ করা হবে। তাছাড়া যে এক্সটার্নাল কোভিড রেসপন্স প্ল্যান, তার মধ্যে দিয়েও ত্রিপুরা রাজ্যের জন্য কেন্দ্রীয় হেলথ স্বাস্থ্য মন্ত্রণালয় 93 কোটি টাকা স্যাংশন দিয়েছে। আর তার মধ্যে 83 কোটি টাকা অলরেডি ত্রিপুরা সরকারের কাছে বরাদ্দ হয়ে চলে এসছে। আরেকটা বিষয়ে আমি আপনাদেরকে অবগত করতে চাইছি যে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যখন দেশ চলা শুরু করতে 2014 থেকে, আর সেখান থেকে হেলথ ইনফ্রাস্ট্রাকচার সেটা যুগান্তকারী পরিবর্তন এসছে। এই কোভিড পরিস্থিতিকে মোকাবেলা করা, টিকাকরণের ব্যবস্থা করা, 100 কোটি ভারতবাসীকে ক্রস করে যাওয়া টিকাকরণের মাধ্যমে, এই সবগুলো মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নয়, নরেন্দ্র ভাই মোদি মতো প্রধানমন্ত্রী থাকার কারণ হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে আগে যে পুরনো সরকার থাকাকালীন 1947 থেকে 2014তে মাননীয় প্রধানমন্ত্রীজি এসছেন। তার আগে একবার অটলজি সরকার ছিল 4 বছর। এই হচ্ছে এনডিএ সরকার। বাকি সবটা সরকারি সিংহভাগ কংগ্রেস দ্বারা নিয়ন্ত্রিত সরকার ছিল। সারা ভারতবর্ষে মাত্র 7টা এইমস তৈরি করেছিল, 7টা। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে 23টি এইমস, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন, 23টি। কত বছরে? 7 বছরে 23টি। আর 1947 থেকে নিয়ে লম্বা সময় কংগ্রেস শাসিত ভারত ছিল, তার মধ্যে মাত্র 7টি। মেডিকেল কলেজ 387টি ছিল 2014-এর আগে। মেডিকেল কলেজ এখন দাঁড়িয়েছে 581টি। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, যে আমাদের পিএসসিগুলোকে কনভার্ট করা, ত্রিপুরা তো বড় মাত্রা হয়েছে। 79,000 হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার সারা ভারতবর্ষ ব্যাপী আজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। মেডিকেল সিটস আগে ছিল 51,348, এখন মেডিকেল সিট দাঁড়িয়েছে 85,825, তার মানে 66% বেশি। এই যে ডেটাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো প্রমাণিত করে যে আমাদের মূল যে মানুষের জীবনের মৌলিক অধিকারগুলি, শিক্ষা, স্বাস্থ্য আর খাদ্য, এই তিনোটাই মাননীয় প্রধানমন্ত্রীজি রেকর্ড করে করতে সক্ষম হয়েছিলেন।
আগেরকার দিনে কিসের স্কিম তৈরি করা হতো? সমস্ত স্কিম ঘোটালা স্কিম তৈরি করা হতো। হেলথে আগেও পয়সা খরচা হয়েছে, স্কিম তৈরি করা হয়েছে, কিন্তু বাস্তবে সেটি আসেনি। আজকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে সরকার আসার পর আজকে আমরা হেলথ সেক্টরে দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে, আপনারা সবাই অবগত আছেন, এক একটা সেক্টরে 4 গুণা 5 গুণা 6 গুণা যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয়েছে। তা আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমরা কোভিডকে মোকাবেলা করেছি, আগামী দিনে মোকাবেলা করব, এবং হেলথ সেক্টরে একটা আমূল পরিবর্তন এসেছে, এবং তার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং ত্রিপুরার 37 লক্ষ ত্রিপুরাবাসীর পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আমি আজকের এই ঐতিহাসিক স্কিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আল্ট্রা স্মল শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী ভাগবত কিষাণ রাও কারাদ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হাপানিয়া আল্ট্রা স্মল শাখার উদ্বোধন করা হয় আজ। উদ্বোধন করেন কেন্দ্রের অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী ভাগবত কারাদ। আল্ট্রা স্মল শাখার উদ্বোধনকে ঘিরে এলাকার লোকজনের উপস্থিত ছিল অনেক। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চিফ রিজিওনাল ম্যানেজার আনন্দ কুমার সহ ব্যাংকের পদস্থ কর্মকর্তা। त्रिपुरा शहर में नई शाखा के ओपनिंग के समय उपस्थित पंजाब एंड नेशनल बैंक के एसबीआई स्टेट बैंक लेवल कमेटी के चेयरमैन त्रिपुरा के साक्षी गोपाल साहब, डीजीएम आनंद कुमार जी, जिन्होंने इस बैंक ओपन करने के लिए बहुत सारी कोशिश किए, ऐसे महेंद्र मोहन गोस्वामी जी इस बैंक के लिए उपस्थित। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়ার ঘটনাবলীকে কেন্দ্র করে বাংলাদেশের হাইকমিশনের নিকট ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলিকে নিয়ে বাংলাদেশের সহকারী হাইকমিশনের নিকট ডেপুটেশন প্রদান করল প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আর্জি জানিয়েছে যে সম্প্রতি পূজার দিন থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক উস্কানিমূলক ঘটনাগুলো যেন দোষীদের আটক করে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে শান্তি সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার বিষয়টির জন্য প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয় তার আর্জি জানান প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দলটি। রাজ্য সভাপতি বীরজিৎ সিনহা ছাড়াও অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন ডেপুটেশনে। আজকে আমরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশন আগরতলাস্থিত অফিসে আমরা এসেছি। ইদানিং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ধর্মস্থানে ব্যাপক হামলা হয়েছে, লুঠতরাজ হয়েছে এবং অনেক সংখ্যালঘু হিন্দু বাড়িঘরও জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটাকে আমরা ধিক্কার জানাই এবং আজকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার উদ্দেশ্যে এখানের হাইকমিশনের অফিসে আমরা একটা স্মারকলিপি দেব যে বাংলাদেশে বসবাসকারী যারা আদি বাসিন্দা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। যদিও বাংলাদেশ সরকার কঠোর হস্তে সেই দুষ্কৃতকারীদের মোকাবিলা করছে, তাকেও আমরা সাধুবাদ জানাই। আরও কঠোর হওয়া দরকার এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের এই প্রতিবেশী দেশ এবং আমাদের রাজ্য ত্রিপুরাতেও একটা সাম্প্রদায়িক সুরসুরি চলছে। এটার ব্যাপারেও আমাদের রাজ্য সরকার, ভারত সরকারকে আমরা দাবি জানাচ্ছি যে ত্রিপুরার যারা সংখ্যালঘু বসবাস করছে তাদের ধর্মস্থান, তাদের বাসগৃহ ইত্যাদিতে যাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয় এবং শান্তি সম্প্রীতির জন্য রাজ্য সরকারকে সর্বদলীয় মিটিং ডাকা দরকার, শান্তির মিটিং ডেকে যাতে পরিবেশটা শান্ত রাখে। এবং আজকে আমরা এক্ষুনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লোন মেলা অনুষ্ঠিত হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী ভাগবত কিষাণ রাও কারাদ। লোন মেলা করা হয় আগরতলায়। কেন্দ্রীয় সরকার অর্থ দপ্তরের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হয় লোন মেলা। আজ আগরতলা প্রজ্ঞাভবনে কেন্দ্রীয় রাজ্য অর্থমন্ত্রী ভাগবত কৃষ্ণ রাও কারাদ এক গুরুত্বপূর্ণ মিটিং করেন রাজ্যের সকল ব্যাংক আধিকারিকদের নিয়ে। তারপর প্রজ্ঞাভবন হল নাম্বার 2-এ অনুষ্ঠিত হয় লোন মেলা। লোন মেলাকে ঘিরে সাধারণ অংশ মানুষের মধ্যে দেখা দেয় উৎসাহ। क्रेडिट गारंटी ट्रस्ट में जो ग्रामीण बैंक त्रिपुरा की जो ग्रामीण बैंक है वो अच्छी काम कर रही है, लेकिन उनका इंक्लूजन नहीं है। उनका प्रस्ताव फाइनेंशियल डिपार्टमेंट गवर्नमेंट ऑफ इंडिया के पास आ चुका है, तो वहाँ मैं मिनिस्टर होने की वजह से जल्दी से जल्दी क्रेडिट गारंटी ट्रस्ट का इंक्लूजन हम करेंगे और ये होने के बाद ग्रामीण बैंक अच्छी तरह से काम करेंगी। तो मैं इतना ही बता भी, उसके बाद मैंने एक माइक्रो एटीएम का इनाग्रेशन किया। माइक्रो एटीएम का आपको मालूम है, एटीएम का एक रूम बनती है, वहाँ जाके कस्टमर पैसे निकाल सकता है या पैसे भर सकता है। लेकिन माइक्रो एटीएम हम बैंक करस्पॉन्डेंट के पास माइक्रो एटीएम दे देंगे, वो बायोमेट्रिक एक्सेस के ऊपर चलता है, बराबर ना, कार्ड के ऊपर नहीं सर। तो बायोमेट्रिक एक्सेस के ऊपर चलेगा और वो कहीं भी गांव में जाके पैसे भर सकता है, पैसे निकाल सकता है। ये बहुत महत्वपूर्ण योजना हम तिरुपति में इसमें चालू कर रहे हैं, त्रिपुरा में। उसके साथ अभी क्रेडिट मेला है, जिसमें जो बैंक के साथ लोगों ने अप्लाई किया था कुछ कर्जा मिलने के लिए, क्रेडिट मिलने के लिए, उनको उन्होंने सैंक्शन कर चुका है। उसका हम कुछ लोगों को अभी लोन देने का प्रोग्राम है। और इसी के बाद त्रिपुरा ग्रामीण बैंक का एक हम उद्घाटन करने जा रहे हैं। प्रधानमंत्री मोदी जी का सपना है इस देश में गरीब के गरीब लोगों को लोन मिलना चाहिए, वो सशक्त बनना चाहिए और उनका बिजनेस चलना चाहिए। ये मोदी जी का सपना है और मोदी जी का सपना पूरा करने के लिए मैं फाइनेंस मिनिस्टर ऑफ स्टेट यहाँ के सब बैंकों की मीटिंग लिया और जो जो योजना है उसी का अच्छी तरह से कैसा हो ये करने की हम कोशिश कर रहे हैं। उन्हीं का सपना है कि भारत देश में ज़्यादा से ज़्यादा डिजिटल ट्रांजैक्शन होना जरूरी है। डिजिटल ट्रांजैक्शन होने के वजह से ट्रांसपेरेंसी आएगी, करेंसी में ट्रांसपेरेंसी आएगी और उसके वजह से देश का इनकम भी बढ़ सकता है और भ्रष्टाचार भी कम हो सकता है। इसी के साथ फाइनेंशियल इंक्लूजन में जो मैं स्टार्टिंग में ही बोला कि जनधन अकाउंट ज़्यादा से ज़्यादा कैसे हो, मुद्रा लोन कैसे हो, ये भी करने का हम कोशिश कर रहे हैं। और फाइनेंशियल लिटरेसी लोगों में बढ़ने के लिए हम लोग फाइनेंशियल लिटरेसी में कैंप लेके लोगों को डिजिटलाइजेशन के बारे में साक्षर करने की कोशिश कर रहे हैं। इसी के साथ अभी हम ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সোনামুড়া শহরে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে সংগঠিত হয় বিশাল বিক্ষোভ মিছিল, দেওয়া হয় ডেপুটেশনও। বাংলাদেশের দুর্গা প্রতিমা ভাঙচুর থেকে শুরু করে মন্দিরে হামলা এবং হিন্দু সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া শহরে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে সংগঠিত হয় বিশাল বিক্ষোভ মিছিল। মিছিলকে কেন্দ্র করে সমগ্র শহরকে নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এদিন মূলত সোনামুড়া শহর এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে সনাতনীরা জড়ো হয় সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে। সেখান থেকে এক বিশাল বিক্ষোভ প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি সোনামুড়া শহর এলাকা পরিক্রমা করে স্থানীয় আউটডোর চৌমুহনীতে এসে এক পথসভায় মিলিত হয় এবং সেখান থেকে 5 সদস্যের এক প্রতিনিধি দল দেখা করেন সোনামুড়া মহকুমা শাসক রতন ভৌমিকের সাথে এবং তারা মহকুমা শাসকের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিকট 6 দফা দাবি সনদ প্রদান করেন। ডেপুটেশন শেষে 5 সদস্যের প্রতিনিধি দলের এক সদস্য পার্থপ্রতিম কর জানান, সোনামুড়া শহরে বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, হিন্দুদের প্রচুর মন্দির ভাঙচুর করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে সোনামুড়া শহরে হিন্দু নাগরিক মঞ্চের উদ্যোগে যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা হিন্দু সমাজ
হিন্দুদের ধর্ম রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা সেই জন্যই আজকে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি। আগামী দিনে যাতে আমাদের হিন্দু সমাজের উপর কোনো আক্রমণ করতে না পারে, সেই জন্য আমরা পরবর্তী সময়ে বিভিন্ন রকম পদক্ষেপ নেব। কারণ হিন্দু সমাজ আজকে আক্রান্ত, নির্যাতিত, যার দরুন আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। বাংলাদেশের বিভিন্ন সময় হিন্দুদের উপর আক্রান্ত হচ্ছে, মা বোনদের ধর্ষিত করে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কোনো বিচার পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের সরকার সব কিছু জেনেও চুপ করে বসে আছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশ সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না, কী কারণে নিচ্ছে না, সেরই প্রতিবাদে আজকে আমরা স্থানীয় এসডিএম এবং সুনামুড়া মহকুমা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় আজকে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কাছে আমরা কিছু দাবি সনদ পেশ করেছি। সেই দাবি সনদগুলি যদি আমরা সঠিকভাবে পূরণ না হয় আমাদের দাবিগুলি, তাহলে আমরা ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নিতে হিন্দু সমাজ বাধ্য হবে। সেই জন্য আজকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ। এদিনের প্রতিবাদ মিছিল ডেপুটেশনে সনাতনীদের উপস্থিত ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের উদ্যোগে রাজধানী জিবি হাসপাতালের সকল সাফাই কর্মীদের নিয়ে বিক্ষোভ করে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের উদ্যোগে আগরতলা জিবি হসপিটাল সকল সাফাই কর্মীদের নিয়ে এক বিক্ষোভ কর্মসূচি করেন এবং পরে মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। বেশ কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না এবং সঙ্গে নতুন করে যাতে কর্মচারীদের জাতীয় ইপিএফ এর আয়ত্তে আনা হয়, সেই দুইটা বিষয় নিয়ে জিবি মেডিকেল সুপার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের জাতীয় সম্পাদক এবং নর্থ ইস্ট রিজিয়নালের প্রভারী তনুজ সাহা। আমরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল হল কলেজ এবং জিপিবি হাসপাতালে কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট 1970 এবং মিনিমাম ওয়েজেস অ্যাক্ট 1936-এর সেকশন 4 এবং সেকশন 5 মোতাবেক যে আউটসোর্সিং নামক যে ব্যাধি বর্তমান সমাজ ব্যবস্থায় কর্মজীবনে, তার সেই দুরারোগ্যের ব্যাধিতে ওরা গত 2 মাস ধরে ওদের প্রাপ্য বেতন আগস্ট এবং সেপ্টেম্বরের বেতন, আজকে মাসের 25 তারিখ, এখনও ওদের ন্যায্য বেতন ওরা পায়নি। পাশাপাশি দীর্ঘদিন ধরে ওদের তাল বাড়ানো চলছে, ওদের প্রতি বছর অন্তত দুটো করে ড্রেস দেওয়ার ব্যাপারে, ওদের সসম্মানে যে গভর্নমেন্ট রাজ্য সরকার প্রদত্ত যে প্রতিদিনের ডেলি ওয়েজেস 227 টাকা, সেটাও ওদের দেওয়া হচ্ছে না। পাশাপাশি ইপিএফ এর থেকে সম্পূর্ণ ওদেরকে আলাদা করে রাখা হয়েছে। ইপিএফের সুবিধা পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর জনধন যোজনা এবং অন্যান্য স্বাস্থ্য সুবিধা, স্বাস্থ্য বিমার আওতায় ওদেরকে আনার জন্য আমরা মূলত আজকে এমএস সাহেবের কাছে চিঠি দিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে সৌহার্দ্যমূলক আলোচনা হবে আজকে বিকেল 3টার সময়, যে এমএস সাহেবের হস্তক্ষেপ চাইছি ওদের এই ন্যায্য পাওনা এবং ইপিএফের দেওয়ার জন্য। পাশাপাশি সর্বতভাবে মহিলাদের সুরক্ষার বিষয় নিয়ে ইদানিংকালে যে একটা ভয়াবহ সমস্যা সৃষ্টি হয়েছে, তার থেকেও পরিত্রাণ দেওয়ার জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইছি ওনার মাধ্যমে। কতজন রয়েছে এখানে 500-র উপরে সাফাই কর্মচারীরা আছেন সুলভ ইন্টারন্যাশনাল নামক আউটসোর্সিংয়ের আন্ডারে। আপনারা কি কাজ স্থগিত রাখবেন না? না, আমরা আমাদের দেখুন সকালে একটা বেশ কাজ করছে, ওরা কাজ শেষ করার পরে এসছে। আমরা রাজ্য সরকারের সাথে মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা সবসময় আসি, সদা ওনাদের সাথে থাকব, কিন্তু কখনো কর্মবিরতি এসব নিয়ে কোনো হুজ্জুতি না করে নীরব বিক্ষোভের মাধ্যমে আমরা অন্তত স্বনির্বন্ধ অনুরোধ করছি আমাদের ন্যায্য পাওনাগুলি মিটাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষক সংগঠনের নেতৃত্বরা এক সাংবাদিক সম্মেলন করেন আগরতলা প্রেস ক্লাবে। সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের সংগঠনের নেতৃত্বরা এক সাংবাদিক সম্মেলন করেন আজ আগরতলা প্রেস ক্লাবে। সংগঠনের নেতৃত্বরা বলেন, কোর্টের রায়কে মান্যতা দিয়ে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ করা হোক। বিগত প্রায় 4 বছর সর্বশিক্ষা শিক্ষকদের বেতন একটুও বাড়ানো হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতৃত্বরা। অবিলম্বে সরকার এই ব্যাপারে ব্যবস্থা নেবে আশাবাদী নেতৃত্বরা। রাজ্যের সর্বোচ্চ আদালতের রায়ে সর্বশিক্ষা নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের যে নির্দেশ দিয়েছে তা কার্যকর করার বিষয়ে অনুরোধ জানান নেতৃত্বরা। যেহেতু রায়ের পরে উচ্চ আদালতে এখনো মামলাটি চলছে, আগামী মাসে আবার মামলাটি উচ্চ আদালতে ওঠার কথা রয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার সঠিক পদক্ষেপ নেবেন বলে আশাবাদী নেতৃত্বরা। এবং সর্বশিক্ষা শিক্ষকদের হাইকোর্টের রায় মোতাবেক রেগুলার হতে টেট পাসের দরকার নেই। হাইকোর্ট টেট পাসের কোনো কথাই বলেনি, তাহলে কেন সরকার টেট পরীক্ষা ও কোচিং এর কথা বলেছেন?
হয়তো বা কোচিংয়ের প্রয়োজন আছে, কিন্তু টেটের কথাগুলি যে বলেছেন ওগুলি কিন্তু রায় মোতাবেক ওখানে দরকারের কোনো মানে টেটে যে বসতে হবে এরকম কোনো ওইখানে আউটলাইন এরকম কোনো লেখাই নেই। সরকারের কাছে আমাদের প্রশ্ন, হাইকোর্টের রায় মোতাবেক আপনারা সায়েন্স শিক্ষকদের রেগুলার করেছেন টেট ছাড়া, তাহলে আমাদের টেটের কেন দরকার? আবার আমি বলছি, সরকার মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন, যদি হাইকোর্টের রায় মোতাবেক আপনারা সায়েন্স শিক্ষকদের রেগুলার করতে পারেন টেট ছাড়া, তাহলে সমগ্র শিক্ষার শিক্ষকদের করতে পারবেন না কেন? শিক্ষা অধিকার আইন মোতাবেক টেট ছাড় দেওয়া হয়েছে, এই আইনের মাধ্যমেই আপনারা সায়েন্স শিক্ষকদের রেগুলার করেছেন টেট ছাড়া, তাহলে আমাদের কি কারণে আর কোন আইনে আমাদের টেট চাইছেন? সর্বশিক্ষার শিক্ষকদের মধ্যে যারা টেট পাস তাদের রেগুলার করা হবে, টেট টু অলরেডি রেগুলার চাকরি। যখন টেট চাকরির নোটিফিকেশন দেওয়া হয়েছিল তখন কি এটা লেখা ছিল যে যারা সর্বশিক্ষা থেকে টেট পাস করবে তাদেরকে ভবিষ্যতে রেগুলার করা হবে? এরকম তো লেখা নেই। রেগুলার পে স্কেল তো শিক্ষকদের অনেক আগের ডিমান্ড, হাইকোর্টের রায় মোতাবেক যে জায়গায় রেগুলার এখানে হয়নি, তাহলে টেট ও রেগুলার পে স্কেল শব্দের কোন মানেই নেই। সায়েন্স শিক্ষকদের আপনারা হাইকোর্টের রায়ে রেগুলার করেছেন, ভালো কথা, তাহলে হাইকোর্টের রায়ে সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলার করা হোক। নেক্সটে আরেকটু বলবো, 2012 সাল চাকরি পেয়ে সায়েন্স শিক্ষকরা তাদের টেট ও লাগেনি, রেগুলার হয়ে গেছে, আর সর্বশিক্ষা শিক্ষকরা অনেক আগে চাকরি পেয়েছেন আর আমাদের বেলায় টেট লাগবে। ভীষণ অদ্ভুত কথা। যদি আমাদের টেট লাগে তাহলে সায়েন্স শিক্ষকদেরও ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে টেট ডিমান্ড করা হোক। কিন্তু কথাটা বললে হয়তো বা খারাপ অনেকে লাগবে। সায়েন্স শিক্ষকরা রেগুলার হয়েছেন, আমরা খুশি, আমরা আনন্দিত, তাই আমরা ওনাদের ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু যেখানে তাদেরকে রেগুলার করতে পারে টেট ছাড়া ডিএলএড ছাড়া, কিন্তু আমাদের বেলায় পারবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সোনামুড়া মহকুমা শাসকের অফিস কক্ষে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন নগর পঞ্চায়েত ও পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহকুমা ম্যাজিস্ট্রেটের অফিস কক্ষে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে মহকুমা ম্যাজিস্ট্রেট রতন ভৌমিক সহ মহকুমা পুলিশ প্রধান বনজ বিপ্লব দাস, সোনামুড়া থানার ওসি নন্দন দাস, মেলাঘর থানার ওসি পলুরাম দাস সহ বিজেপি, সিপিআইএম, কংগ্রেস ও টিএমসি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে গুরুত্ব সহকারে আলোচনা হয় নির্বাচনের দিনগুলিতে নির্বাচনী আচরণবিধি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য। আজকে আমরা সোনামুড়া সাব ডিভিশন লেভেল সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের নিয়ে আমরা মিটিং করলাম। আমরা সবাই জানি যে মিউনিসিপ্যালিটি ইলেকশন 2021 স্টেট ইলেকশন কমিশন অলরেডি নির্ঘণ্ট ঘোষণা করেছে। এখানে আমাদের দুইটা ইউএলবি আছে, একটা হলো সোনামুড়া নগর পঞ্চায়েত এবং আরেকটা হলো মেলাঘর মিউনিসিপ্যাল কাউন্সিল। সোনামুড়া নগর পঞ্চায়েতে আমাদের টোটাল ওয়ার্ড আছে 13টা, এর মধ্যে ভোটার হলো 8,354। মেলাঘরেও আমাদের ওয়ার্ড 13টা, সেখানে ভোটার আছে 13,706। আলোচনা হয়েছে যে মডেল কোড অফ কন্ডাক্ট যাতে সব পার্টিরা মেনে চলে, নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে সেটা যাতে সবাই পালন করে, সবাই মিলে যাতে আমরা শান্তিপূর্ণভাবে ভোটটা সম্পন্ন করতে পারি। এবং যেহেতু কোভিডের একটা এফেক্ট এখনও রয়ে গেছে, নির্বাচন কমিশনেরও একটা গাইডলাইন আছে যে কোভিডের যে গাইডলাইন আছে সেটা যাতে পালন করা হয়, সেই কোভিডের গাইডলাইন যাতে সবাই পালন করেই নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ করে, সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ড্রেন থেকে উদ্ধারে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ।
ঘটনা রাজধানীর গণরাজ চৌমুহনী এলাকায়। সাত সকালে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দেয় রাজধানী আগরতলাতে। সোমবার গণরাজ চৌমুহনী এলাকার জয়দেব চক্রবর্তী নামে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার গণরাজ চৌমুহনীর ড্রেনের ভিতর কালভার্টের নিচে থেকে। মৃতদেহ উদ্ধার হয় গণরাজ চৌমুহনী পেট্রোল পাম্পের উল্টো দিকে ডক্টর একিনাথের চেম্বার সামনে থেকে। এই মৃতদেহ এলাকাবাসী প্রথম দেখতে পেয়ে পূর্ব থানায় খবর দেন এবং পুলিশে তা উদ্ধার করে। তবে এখনো প্রাথমিক তদন্তে কিছু জানা যায়নি। কিভাবে কেন এই ব্যক্তির মৃতদেহ এখানে এসেছে, মৃতদেহ নিয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশের ধারণা শীঘ্রই আরো রহস্য উন্মোচন হবে। কিভাবে ওনার মৃত্যু হলো, কিভাবে এখানে আসল উদ্দেশ্য কি ছিল, আর পেছনে সব উন্মোচন হবে। খবর পাইছিলাম একটা ড্রেনের ভিতরে আননোন ডেড বডি পড়ে আছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আসলাম, এসে দেখলাম যে একটা বাড়ির সামনে স্ল্যাবের নিচে ডেড বডিটা পড়ে আছে। বলে এতদিন কেউ দেখছে না, ডেড বডিটা 2-3 দিন হয়েছে সম্ভবত। যেহেতু এখান থেকে একটু স্মেল বেরিয়েছে, আমরা দেখতেছি এটা আইডেন্টিফাই করার লোক আছে, আমরা তুলে দেখবো আইডেন্টিফাই করবো। এমনি প্রাথমিক এটা হলো গণরাজ চৌমুহনী বিওসির লগে গেনাটের ডক্টর গেনাটের বাড়ির সামনে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় কি কিছু বোঝা গেছে কার কি আশেপাশে এলাকা আশেপাশে? এখন এটা আমরা তদন্ত করছি, তদন্ত করে এটা আইডেন্টিফাই করা হবে, তারপরে কারা দেখতে খবরটা দিচ্ছে আপনাদের? এখন এলাকার বাসী থেকে খবর গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধর্মনগর মূল সড়কের বকবানগর এলাকা অবরোধ করল হিন্দু যুব বাহিনীর নেতৃত্বে স্থানীয় জনতা। ঘটনার বিবরণে জানা যায়, গত 21 অক্টোবর গভীর রাতে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড বালুছাড়া বজরং বস্তি এলাকায় 25 বছর পুরনো হরগৌরী মন্দিরের মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। 22 অক্টোবর ঘটনাটি প্রত্যক্ষ হতেই প্রতিবাদে সামিল হন স্থানীয় জনতার পাশাপাশি বিভিন্ন হিন্দু সংগঠন। ওই দিন ঘটনাস্থল পরিদর্শন করে কৈলাসহর থানার ওসি সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে সাময়িক উত্তেজনা প্রশমিত হয়। কিন্তু 3 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আজ সড়ক অবরোধ করে হিন্দু যুব বাহিনীর নেতৃত্ব স্থানীয় জনতা। সকাল 10টা থেকে শুরু হয় এই অবরোধ। আজকের এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন হিন্দু যুব বাহিনী প্রদেশ সম্পাদক শ্যামল সরকার, জেলা সভাপতি ঝুলন বণিক সহ অন্যান্যরা। ব্যস্ততম সময় অবরোধ করায় উভয় দিকে আটকে পড়ে কয়েক শতাধিক যানবাহন। ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসহর থানার পুলিশ সহ বিশাল টিএসআর বাহিনী। ছুটে আসেন ডিসিএম মানস মোরা সিং ও ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা। আন্দোলনকারীদের সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর তাদের দাবিকে মান্যতা দিলে অবশ্যই অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়, প্রশাসনের উদ্যোগে দীপাবলির আগেই মন্দিরের মূর্তি তৈরি করে দেওয়া হবে। একই সাথে আগামী 15 দিন সময় চাওয়া হয়েছে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে অগ্রিম হুমকি দিয়ে রাখা হয়েছে, 15 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে মাঠে নামবে। আপনারা সবাই জানেন, গত 22 তারিখে ইছবপুর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড এখানে হরগৌরীর একটা মন্দির আছে, তো হরগৌরীর মূর্তি রয়েছে, সেটা স্থায়ীভাবে রড সিমেন্ট দিয়া তৈরি করা হয়েছিল। তো সে হঠাৎ করে রাতের বেলা 21 তারিখ রাতের বেলা সে কোনো দুষ্কৃতীরা এসে সেটা ভেঙে দিয়ে যায়। 22 তারিখ সকালবেলা যেখানে মন্দিরের পূজারী উনি গিয়ে দেখতে পান যে এটা এ বা কারা ভেঙে দিয়েছে। পরবর্তী সময়ে গ্রামবাসী সবাই এখানে ঘটনাস্থলে যায়, আমাদের কাছে খবর আসে, আমরা এসে কৈলাসহর থানার বড়বাবুর সঙ্গে যোগাযোগ করি। বড়বাবু আসেন ঘটনাস্থলে, উনি এসে আমাদেরকে আশ্বাস দিয়ে যান যে যারা দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনা হবে। তো আজকে আমরা 3 দিন অতিক্রম হয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো কিছুই পেলাম না, কোনো বার্তা পেলাম না। তাই আজকে আমরা এলাকাবাসী মিলে আজকে এখানে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। তো প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে পরবর্তী সময়ে আমরা যে দাবিগুলো নিয়ে বসেছিলাম যে আমাদের সামনে দীপাবলি উৎসব আছে, সেই উৎসবের আগে আমাদের এই যে হরগৌরী মূর্তি আবার নতুন করে বানিয়ে দিতে হবে, তো প্রশাসন সেটা মেনেছে। বলেছি যে যেহেতু এটা একটু সময় লাগবে, কারণ কেউ দেখেনি বা কেউ নাম বলতে পারছে না, তাই আমরা প্রশাসনকে আরও কিছু সময় দিয়েছি, 15 দিনের মতো সময় দিয়েছি, যে 15 দিনের মধ্যে যাতে আসামিকে আইনের আওতায় আনা হয়, নাইলে পরবর্তী সময়ে আমরা আবারও আন্দোলনে নামব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর আইজিএম হাসপাতালের গেটের সামনে উদ্ধার এক মহিলার মৃতদেহ। সোমবার রাজধানীর আগরতলা আইজিএম হাসপাতালের গেটের সামনে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। আশেপাশের লোক থেকে জানা গেছে উনি নাকি আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। চিকিৎসা এসে আইজিএম হাসপাতাল থেকে ওনাকে গেটের বাইরে রেখে দিয়ে গেছে স্বজনেরা। বেশ কয়েকদিন ধরে তিনি আইজিএম হাসপাতালের গেটের বাইরে কাটাচ্ছিলেন। উনি মৃত্যুবরণ করেন। তবে জানা গেছে মোল্লাপাড়া মসজিদের সঙ্গে নাকি ওনার বাড়ি। এখন পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। কি কারণে মহিলাকে এখানে রেখে গেছে তদন্ত করছে পুলিশ। একটা মহিলা রাস্তা সাইডে পড়ে রয়েছে, তো এই আইসিআইসি ইনফরমেশন ভেরিফাই। এখন পর্যন্ত কিছু পাওয়া গেছে কি আমরা কিছু পাইছি না, ভেরিফিকেশন চলছে। ওনার গলার কাছে একটা ব্যান্ডেজ করানো দেখা যাচ্ছে, হয়তো মানে যেটা প্রাথমিক যারা মানুষের সঙ্গে আমরা কথা বলতে জানতে পারলাম যে উনি নাকি হসপিটালে অ্যাডমিশন আসছিল। সেই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন আপনারা?
আমরা কথা কইতেছি এখন আমরা কাছে এমন কোনো ইনফরমেশন আছে না, আমরা ভেরিফাই করতে। এই তো আজকে 4-5 দিন ধরে দেখছি এনআই না ফালাই গেছে আর কি। তো 4-5 দিন ধরে আমরা অনেক সরকারে ফোন টোন করছি, কোনো হেলদুল নাই, একটা লোক আইসে নেওয়ার লিগে। তো আজকে সকালে দেখলাম কি মানে হাতটা তত্তাছে আছে জীবিত, কুমা এখন দেখি একদম দেখ। গতকালকে তো একজন মহিলা ওনাকে মারধর করছে, সেটা জানেন আপনি? বিষয় তো এখানে দোকানদারি করে, কালকে তো আমরা এনে ধরলাম তাই হেসে হেসে এনে ফালাই দিতে জল টল ডাইলা দিল। তারপরে আবার আমরা এই জায়গাটা বুয়াই দিচ্ছি, আমরা তো গেছি। আজকে কোন সময় মৃত্যু হয়েছে, কোন সময় দেখছেন আপনার? এই তো ধরেন আমি সকাল 9টার দিকে আইছি আর ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যে বসবাসকারী উত্তর ভারতীয় অবাঙালি হিন্দু বিবাহিত মহিলারা পালন করলেন করওয়া চৌথ উৎসব। বাঙালির শারদ উৎসব কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা শেষে হিন্দু ক্যালেন্ডার মতে কার্তিক মাসের চৌথ তিথিতেই মূলত এই পুজোর রীতি পালন হয়। এবার আসি এই করওয়া চৌথ কি, যা ধর্মীয় মানে হচ্ছে হিন্দু বিবাহিত মহিলাদের স্বামীর মঙ্গল কামনায় ব্রত ও উপবাস। এই ধর্মীয় উৎসব বাঙালি সমাজে খুব একটা প্রচলিত না হলেও উত্তর ভারত অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের মতন রাজ্যে করওয়া চৌথ অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব। এই অবাঙালি ধর্মীয় উৎসব অনেকটা শিবরাত্রির মতোই। করওয়া চৌথেও স্বামীর মঙ্গল কামনায় সারাদিন স্ত্রী নির্জল উপবাস থাকেন। রীতি অনুযায়ী করওয়া চৌথের দিন সূর্য উদয় থেকে শুরু হয় এই নির্জল উপবাসের সূচনা, যা চাঁদ ওঠার পরেই তবে উপবাস ভঙ্গ করার প্রথা প্রচলিত। বিবাহিত মহিলারা এদিন নতুন লাল শাড়ি পরে ব্রতকথা, ধর্মীয় গান শুনে দিন কাটান। সঙ্গে পার্বতী, শিব, গণেশ এবং কার্তিকের পুজো করা হয়। অবাঙালি হলো পাহাড়ি মিশ্র সবুজ। ত্রিপুরা যেমন নানা রং ভাষার নানা রাজ্য, তেমনি উৎসবের ক্ষেত্রে মিশ্র উৎসবের রাজ্যই ত্রিপুরা। তাই অবাঙালি হলেও ত্রিপুরা রাজ্যেও ঘটা করে মূলত এই রাজ্যে বসতকারী উত্তর ভারতীয় অবাঙালি হিন্দু বিবাহিত মহিলারা পালন করলেন করওয়া চৌথ উৎসব। चौथ का व्रत है, ये हम अपने पति की लंबी आयु के लिए करते हैं। इसमें हम सुबह तारों की छाँव में कुछ सरगी खाते हैं। उसके बाद हम सारा दिन फास्ट रखते हैं। फिर जब शाम को कथा होती है उसके बाद हम चाय पी लेते हैं और रात को जब चंद्रमा आते हैं उनकी पूजा करके फिर पति जी की पूजा करते हैं और उसके बाद हम अपने फास्ट को खोलते हैं। ये जो फास्ट है ये हम अपने पति की लंबी आयु के लिए करते हैं, जो कि परंपरा के तरीके से चलता आ रहा है। क्यों किया जाता है ये देखिए इसलिए किया जाता है, ये त्यौहार का नाम है करवा चौथ। ये शरद पूर्णिमा के बाद जो चौथ आती है हम उसको सेलिब्रेट करते हैं। इसमें मेनली करवा माता के लिए व्रत रखा जाता है, अपने सुहाग अपने हस्बैंड की लंबी उम्र के लिए, जिसमें हम करवा माता के लिए करवा चढ़ाते हैं, उनकी कथा पढ़ते हैं, फिर चंद्रमा को अर्घ देके जल देके फिर हम उनसे अपने हस्बैंड की लंबी आयु के लिए प्रार्थना करते हैं। आज आप भगवान की कहाँ मना रहे हैं, कैसे मना रहे हैं? आज ये शुभ अवसर हमें यहाँ मिला है ONGC त्रिपुरा अगरतला एसेट में। तो यहाँ पे जितनी भी लेडीज़ हैं, मेरे सारे फ्रेंड्स हैं, हमने आज सब ने निर्जला व्रत रखते हैं। हम जो सुबह से पानी भी नहीं पीते, सुबह उठ के और जब तक चांद आ जाता है तब तक हम बिना पानी बिना खाने पीने के पूरा व्रत रखते हैं, पूजा करके चंद्रमा को अर्घ देके। तो आज हम यहाँ अगरतला ONGC में ही सेलिब्रेट कर रहे हैं सभी लोग मिलके, तो काफ़ी अच्छा लग रहा है, काफ़ी अच्छी फीलिंग। और चंद्रमा के साथ क्या मंगत मने है? जी, चंद्रमा और करवा माता से हम यही मानते हैं कि हमारे परिवार की सुख समृद्धि बनी रहे, हमारे हस्बैंड की बहुत लंबी उम्र रहे, हम सुहागन रहे और हमेशा ऐसे ही हर साल हम करवा माता और चंद्रमा को अर्घ देके पूजा करते रहे। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।